সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সাত্তার স্যার বলছি। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের 10 নম্বর সম্পদ্যটা করিয়েছিলাম। আজকে আমরা 11 নম্বর সম্পদ্যটা করাবো। দেখো, তোমরা নিশ্চয়ই তোমরা প্রশ্ন বইটা খুলে রেখেছো এবং খাতা, স্কেল, কম্পাস, পেন্সিল এগুলো নিয়ে বসেছো। এরপরে দেখো, তাহলে এখন আমরা প্রশ্নটা পড়ে দিচ্ছি, তারপরে আমরা অঙ্কন করতে যাব। কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহিবৃত্ত আঁকতে হবে। খেয়াল করো, একটা ছিল অন্তর্বৃত্ত, একটা ছিল পরিবৃত্ত, একটা বহিবৃত্ত। তাহলে অন্তর্বৃত্ত মানে ভিতরে বৃত্তটা, আর পরিবৃত্ত মানে ত্রিভুজের বাহিরে বৃত্তটা, আর বহির্বৃত্ত মানে ত্রিভুজের এক বাহুর বাহিরে যে বৃত্তটা, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, সেটাই হলো বহির্বৃত্ত। তবে খেয়াল রাখতে হবে তোমাদের অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত। প্রশ্নটা পরীক্ষায় আসলে তুমি কোন প্রশ্নের জন্য কোন চিত্র, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমরা শেষ করলে পরে আমরা কিছু কথা বলবো যেগুলো তোমার পরীক্ষার হলে বিশেষ প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে শুরু করি। আমরা চিত্রটা অঙ্কন করা শুরু করে দিই। প্রথমে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিই। ত্রিভুজটা নেওয়ার পরে আমরা সেই ত্রিভুজের একটা বহিবৃত্ত আঁকবো। আর একটু বড় করে নেই আমরা ত্রিভুজটা, আঁকাটা সুবিধা হবে তখন। দেখো, ত্রিভুজটা কিন্তু আমরা আঁকতেছি। ত্রিভুজটা আঁকার পরে আমরা বহিবৃত্তটা আঁকবো। এই আমাদের ত্রিভুজটা আঁকা হয়ে গেল। এবার আমরা কি করব, ত্রিভুজটার নামটা দিয়ে দিই। এটা এ, তারপরে এটা বি, এটা এ পাশে সি। তাইলে এবিসি একটা ত্রিভুজ আঁকলাম। এবার আমরা এসি বাহুকে বর্ধিত করে দেব। দেখো, এসি বাহুকে আমরা বর্ধিত করে দেব। এসি বাহুকে বর্ধিত করে দিলাম কি পর্যন্ত? আমরা এফ পর্যন্ত বর্ধিত করে দিলাম এসি বাহুটাকে। এবার আমরা এবি বাহুটাকে বর্ধিত করে দেব। এবি বাহুটাকে বর্ধিত করলাম আমরা ডি পর্যন্ত। একবারে মানে সমান হয়ে যায় নাই, না গেল তাতে কোনো আসে যায় না। এবার আমরা দেখো, এই সি কোণটা মানে বি সি এফ কোণটাকে দ্বিখণ্ডিত করব, আর সি বি ডি কোণটাকে দ্বিখণ্ডিত করব। কোণটাকে দ্বিখণ্ডিত করার জন্য আমি কম্পাস নিয়ে আসি আমরা। তাহলে বি সি ডি কোণটাকে দ্বিখণ্ডিত করব। এই কোণটাকে আমরা দ্বিখণ্ডিত করলে পরিমিত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। তারপরে বৃত্তচাপটা যে দুই বিন্দুতে ছেদ করলো, সেই দুই বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের সেই ব্যাসার্ধ নিয়ে আরো দুইটা বৃত্তচাপ আমরা আঁকবো। এই যে আর একটা বৃত্তচাপ আঁকলাম, আর এই পাশ থেকে আর একটা বৃত্তচাপ আঁকবো আমরা। হ্যাঁ, আঁকলাম। এরপরে আমরা এটাকে স্কেল ধরে দাগটা দিয়ে দেবো, দ্বিখণ্ডক রেখাটা আঁকবো। তাহলে স্কেল ধরে আমরা দ্বিখণ্ডক রেখাটা এঁকে ফেলি। স্কেল ধরে আমরা দ্বিখণ্ডক রেখাটা এঁকে দিলাম। এটা হলো সিএন, এটাকে আমরা এন ধরলাম, সিএন। এরপরে আমরা সিবিডি কোণটাকে দ্বিখণ্ডিত করব। দ্বিখণ্ডিত করলাম এই অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে। এবার আমরা আরো দুইটা বৃত্তচাপ আঁকবো অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে। কোণটাকে দ্বিখণ্ডিত করতেছি আমরা, নিলাম। এই বিন্দু থেকেও নেব, নিলাম। এখন দেখো কি হলো, এখন এটা স্কেল ধরে এটাকে আমরা কোণটাকে আমরা দ্বিখণ্ডিত করে দিলাম। এটাকে আমরা এম বিন্দু দেই। এই দুইটা দ্বিখণ্ডক রেখা ই বিন্দুতে ছেদ করলো, ধরে নিলাম আমরা এই দুইটা দ্বিখণ্ডক রেখা
ই বিন্দুতে ছেদ করলো, ই বিন্দুটা দিয়ে নিলাম আমরা। এবার আমরা ইকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকবো। এখন বৃত্ত আঁকার জন্য প্রথমে কি করতে হবে, ইকে কেন্দ্র করে দেখো একটা বৃত্তচাপ আঁকলাম। এই দুই বিন্দুর থেকে আবার নিচে বৃত্তচাপ আঁকতে হবে। এখানে এঁকে দিলাম, আবার এই বিন্দুর থেকে বৃত্তচাপ এঁকে দিলাম। এবার আমরা স্কেল দিয়ে যোগ করব। এখন যদি আমরা যোগ করি, মানে একটা লম্ব আঁকলাম আর কি, যোগ করলে আমাদের হয়ে গেল। তোমরা নিয়মটা দেখবা খুব ভালো করে, নিয়মটা দেখলেই মোটামুটি হয়ে যাবে। এখন দেখো, এইবার আমরা এই ইকে কেন্দ্র করে ই বি, এটাকে আমরা এইচ ধরি। এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। স্কেলটা রেখে দিই, দেখি বৃত্তটা আঁকা যায় কিনা। আমরা প্রথমে আমাদের দেখতে হবে যে বৃত্তটা এতখানি সমান করে যদি আমরা বৃত্ত আঁকি, তাহলে আমাদের বৃত্তটা বাহুকে স্পর্শ করে কিনা। স্পর্শ করে, আমরা বৃত্তটা এঁকে দিই। বৃত্তটা এঁকে দিলাম, শুধুমাত্র এখানে একটু বেড়ে গেছে, বিষয় না, বেড়ে গেছে। তাইলে আমাদের নিয়মটা কিন্তু ঠিক আছে। আসলে কিন্তু আমরা যাই বলি না কেন, আমি ডিজিটাল কম্পাস দিয়ে আঁকতেছি, কিন্তু আসলে আঁকতেছি কিন্তু মাউস দিয়ে, মাউসের সাহায্যে। এই কারণে মাঝে মাঝে এখানে সেখানে একটু মানে হয়ে যায়। তাহলে চিত্রটা কিন্তু আমাদের হয়ে গেল। চিত্রটা হয়ে যাওয়ার পরে দেখো, আমাদের সবগুলা নাম কিন্তু দেওয়া হয়ে গেছে। আমরা এখন বর্ণনাটা দেব। বর্ণনাটা দিব কি, বিশেষ নির্বাচনে ওরা কি বলছিল, যে একটা ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। এখন একটা ত্রিভুজ, প্রথমে একটা নির্দিষ্ট ত্রিভুজ এবিসি আমরা নিয়ে নিলাম। এবিসি একটি নির্দিষ্ট ত্রিভুজ, এর বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। এসিকে পর্যন্ত বর্ধিত করি। অঙ্কনের বর্ণনাটা কিন্তু আমি দিচ্ছি, খেয়াল করো। এবং এবিকে ডি পর্যন্ত বর্ধিত করি। এরপরে এসি এফ এর সমদ্বিখণ্ডক সিএন অঙ্কন করি এবং সি বি ডি এর সমদ্বিখণ্ডক বি এম অঙ্কন করি। মনে করি সিএন এবং বিএম পরস্পর ই বিন্দুতে ছেদ করে। এখন কে কেন্দ্র করে এরপরে আমরা আরেকটা কথা, ই থেকে বিসি এর উপর এইচ লম্ব আঁকি। ই থেকে বিসি এর উপর এইচ লম্ব আঁকি। এখন কে কেন্দ্র করে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। ইহাই উদ্দিষ্ট বহির্বৃত্ত অঙ্কিত হলো। এই ছিল বর্ণনা। তো এখন আমরা দেখি যে ওরা বইয়ে কিভাবে বর্ণনাটা দিছে। দেখো, এই যে বইয়ের প্রশ্ন এটা আমরা প্রথম থেকে ধরি, মনে করি এবিসি একটি নির্দিষ্ট ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে। অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে। দেখো, এই যে অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করছে। আচ্ছা, অঙ্কন। এ বি এবং এ সি বাহুকে যথাক্রমে ডি ও এফ পর্যন্ত বর্ধিত করি। আমরা বলছিলাম এসিকে এফ পর্যন্ত এবং এ বিকে ডি পর্যন্ত বর্ধিত করি। ওরা একসাথে বলছে, তাই না? ডিবিসি এবং এফ সিবি এর সমদ্বিখণ্ডক বিএম এবং সিএন আঁকি। আমরা একটা একটা করে বলছিলাম। আমরা বলছিলাম বিসিএফ এর সমদ্বিখণ্ডক সিএন এবং সিবিডি এর সমদ্বিখণ্ডক বিএম অঙ্কন করি। একই কথা, কিন্তু মনে করি ই এদের ছেদ বিন্দু। আমরা বলছিলাম মনে করি সিএন এবং বিএমকে ই বিন্দুতে ছেদ করে। এভাবে বলাটাই ভালো। ই থেকে বিসি এর উপর এইচ লম্ব আঁকি। আমরা তাই বলছিলাম, মনে করি তা বিসিকে এইচ বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, বিসিকে এইচ বিন্দুতে ছেদ করে। ইকে কেন্দ্র করে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। এই যে ইকে কেন্দ্র করে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে এই বৃত্তটি নির্ণীয় বহির্বৃত্ত। দেখো, সুন্দর বর্ণনা। তুমি আঁকতে পারলে বর্ণনাটা খুবই সহজ। এবার আমরা চিত্রে দেখি। হ্যাঁ, আমরা সেভাবেই করেছি। তবে আমাদের একটু যে এই দাগটা এমনিতে পড়ে গেছে আর কি, এই দাগটা এমনিতে পড়ে গেছে। আর এখানে সামান্য একটু বাইরে গেছিলো। আমি যে কথাটা বলেছি সেই কারণে হয়েছিল
যে আমি মূলত কিন্তু মাউস দিয়ে আঁকতেছি, যদিও দেখা যায় যে আমি এই কম্পাস স্কেল দিয়ে আঁকতেছি, কিন্তু ব্যবহারটা করতেছি কিন্তু মাউস দিয়ে। আর তোমরা যদি হাত দিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, সুন্দর মতো আঁকা হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দু, পরিশেষে যে কথাগুলো আমি বলি সেই কথাগুলো বলি। সেটা হলো যে তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং যদি আমার পড়ানো তোমার কাছে ভালো লাগে, তাহলে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, লাইক করবা, শেয়ার করবা, কমেন্টস করে আমাকে জানাবা তোমার অসুবিধাগুলো। আর বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো, যাতে ফিউচারে আমি কোনো টিউটোরিয়াল দিলে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে এবং সকলকেই বলবো যে এই জ্যামিতির অঙ্কনটা বারবার আঁকতে হয়। যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যে পরীক্ষার হলে আঁকার সময়টাকে কমিয়ে আনতে হবে। আঁকতে যদি তোমার বেশি সময় লাগে তাহলে কিন্তু কখনোই তুমি ফুল অ্যান্সার করতে পারবে না। আর আঁকতে গিয়ে যদি এইরকম একটু বাইরে দিয়ে যায় তাহলে কিন্তু তোমার ভীষণ সমস্যা হবে। 2-3 বার পরীক্ষার হলে যদি আঁকতে যাও তাহলে কিন্তু তোমার সময় নষ্ট হয়ে যাবে, তুমি কখনোই ফুল অ্যান্সার করতে পারবে না। এই কারণে বাসায় বারবার এঁকে তোমাকে অঙ্কনের সময়টাকে কমিয়ে নিয়ে আসতে হবে। আমি বলছি, তুমি যদি প্রথমবার আঁকো 10 মিনিট লাগতে পারে, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমবারে যখন তুমি আঁকবা তখন তোমার লাগবে 5 মিনিট। আমার কথাটা তোমার বোধগম্য হলো কিনা? যে আঁকতে আঁকতে দেখবে আঁকার সময়টা অনেক কমে আসছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, পরিশেষে সকলকেই পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।